বন্ধুরা, এতদিন আমরা যে কাজটা শুধু চীনকেই করতে দেখেছি সেই একই খেলা এবার ভারত খেলছে, আর শুধু খেলছেই না, অনেক ক্ষেত্রে এক ধাপ এগিয়েও গেছে। এটা কোনো রাজনৈতিক ভাষণ নয়, কোনো বিরোধী নেতার তোপও নয়, আর সোশ্যাল মিডিয়ার বানানো গল্প তো একদমই নয়। এই সতর্ক সিগন্যাল এসেছে এমন একটা আন্তর্জাতিক রিপোর্ট থেকে, যেটা ওয়াশিংটনের করিডোর থেকে শুরু করে ওয়াল স্ট্রিটের কাছে টাওয়ার পর্যন্ত খুব মন দিয়ে পড়া হয়। রিপোর্টটা যাদের, তারা IAG গ্রুপ, এবং ঠিক এই রিপোর্টেই বলা হচ্ছে ভারত নীরবে হাত দিয়েছে আমেরিকার অর্থনীতির সবথেকে স্পর্শকাতর জায়গাটায়। এখানে একটু থামা দরকার, কারণ অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে, এই IAG গ্রুপ আসলে কে? শুনুন, এটা কোনো ছোট রিসার্চ ফার্ম নয়। IAG হলো একেবারে হেভিওয়েট একটা বড় ডাচ ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স কোম্পানি, যাদের রিপোর্ট পলিসি মেকার্সরা চোখ বন্ধ করে উড়িয়ে দেয় না। এই প্রতিষ্ঠান একটা জিনিস খুব ভালো করে জানে, যে চেঁচামেচি না করে কথা বলা, হেডলাইন বানানোর জন্য নাটক করা ওদের স্টাইল নয়। ওরা শুধু নাম্বারস রাখে টেবিলে, আর সেখানেই বিপদ। এই রিপোর্টটাও ঠিক তেমনই, ভাষা শান্ত, টোন ঠান্ডা, কিন্তু ভেতরের বার্তাটা ভীষণ বড় আর ভীষণ স্পষ্ট। IAG সরাসরি বলছে ব্রিক্স দেশগুলি ধীরে ধীরে US ট্রেজারি মার্কেট থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। কোনো বড় ঘোষণা নেই, কোনো হুমকি নেই, কোনো প্রেস কনফারেন্স নেই, কিন্তু ভেতরে ভেতরে চলছে একটা ম্যাসিভ ফিনান্সিয়াল চেস গেম। আর এটা কোনো অনুমান নয়, এটা কোনো কনস্পিরেসি থিওরিও নয়। এই রিপোর্ট বানানো হয়েছে US গভর্নমেন্টের অফিসিয়াল ডেটা দিয়েই। এবার আসি আসল সংখ্যায়। শুধু অক্টোবর মাসেই ব্রিক্স দেশগুলি মিলিয়ে প্রায় $29 বিলিয়ন US ট্রেজারি বন্ড বিক্রি করেছে। এতদিন পর্যন্ত এই গল্পে একটাই নাম সব থেকে বড় ছিল, সেটা হলো চীন। বছরের পর বছর ধরে চীন ধীরে ধীরে US বন্ডস কমাচ্ছিল, সবাই সেটাই দেখছিল। কিন্তু অক্টোবর মাসে একটা দৃশ্য পুরো হিসাবটাই পাল্টে দিল। এইবার ভারত চীনকেও ছাড়িয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, একই মাসে ভারত চীনের থেকেও বেশি US ট্রেজারি বন্ডস বিক্রি করেছে। আর এখান থেকেই আসল প্রশ্নটা উঠে আসে, এটা কি শুধুই একটা সাধারণ ফিনান্সিয়াল অ্যাডজাস্টমেন্ট, নাকি এটা সেই সাইলেন্ট ওয়ারের অংশ, যেটা ধীরে নিঃশব্দে কিন্তু ভয়ঙ্কর হিসাব করে US ডলারের আধিপত্যের বিরুদ্ধে লড়া হচ্ছে? এই প্রশ্ন থেকে শুরু হয় আজকের সব থেকে বড় ইকোনমিক ন্যারেটিভ। পুরো ছবিটা পরিষ্কারভাবে বুঝতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর তার আগে একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে একবার লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনই আমরা এমনই খবরের গভীরে গিয়ে আপনাদের সামনে সত্যিটা তুলে ধরি। এবার এই প্রশ্নটা একটু সামনে এগিয়ে নিয়ে যাই। আসলে এই সাইলেন্ট ওয়ারটা কি? আজকের গ্লোবাল ইকোনমিক ল্যাঙ্গুয়েজে এর একটা নাম আছে, ডি-ডলারাইজেশন। মানে কি, যে কোনো হইচই না করে, কোনো ঘোষণা না করে, কোনো পতাকা না তুলে ধীরে ধীরে US ডলারের ওপর নির্ভরতা কমানো। কাউকে শত্রু বানানো নয়, কোনো প্রকাশ্য কনফ্রন্টেশনও নয়, শুধু নিজের টাকাকে সেফ ডিরেকশনে সরিয়ে নেওয়া। আর ঠিক এই কাজটাই এখন করছে ভারত, চীন এবং বাকি ব্রিক্স দেশগুলি। কিন্তু এখানে একটা বেসিক প্রশ্ন ওঠে, এই যে সবাই US ট্রেজারি কমাচ্ছে, আসলে US ট্রেজারি জিনিসটা কি? একদম সহজ ভাষায় বললে, US ট্রেজারি মানে হলো আমেরিকার ঋণ। দশকের পর দশক ধরে বিশ্বের দেশগুলি এটাকে সবথেকে সেফ ইনভেস্টমেন্ট বলে ধরে নিয়েছিল। প্রক্রিয়াটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। আমেরিকার সরকার বিশ্ব থেকে টাকা ধার নেয়, আর বদলে তারা একটা প্রমিস দেয়, একটা কাগজ যেখানে লেখা থাকে একটা নির্দিষ্ট সময় পর সুদ সহ টাকা ফেরত দেওয়া হবে। এই কাগজগুলিকে বলা হয় ট্রেজারি বিল, ট্রেজারি নোট বা ট্রেজারি বন্ড। এতদিন পর্যন্ত আমেরিকার পাওয়ার অনেকটাই এই সিস্টেমের উপর দাঁড়িয়েছিল। বিশ্ব টাকা দিত, আর সেই টাকায় আমেরিকা তার সরকার চালাতো। কিন্তু এখন সেই ছবিটা বদলাতে শুরু করেছে। চীনের এক্সাম্পলটা এখানে সব থেকে ক্লিয়ার। মাত্র এক বছর আগে, গত অক্টোবর মাসে, চীনের হাতে ছিল প্রায় $760 বিলিয়ন US ট্রেজারি। আজ সেটা নেমে এসেছে প্রায় $680 বিলিয়ন। মানে এক বছরের মধ্যেই $70 বিলিয়ন বেশি কাটছাট। এবার ভারতের দিকে তাকাই। একসময় ভারতের কাছে ছিল প্রায় $240 বিলিয়ন US ট্রেজারি। আজ সেটা কমে দাঁড়িয়েছে প্রায় $190 বিলিয়ন। অর্থাৎ ভারতের হাতে এখন $200 বিলিয়ন কম US বন্ডস রয়েছে। আর এখানেই আসে সব থেকে ইন্টারেস্টিং কম্প্যারিজন। আজ ভারত প্রায় সেই লাইনে এসে দাঁড়িয়েছে যেখানে সৌদি আরবিয়া দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে সৌদি আরবের কাছে প্রায় $130 বিলিয়ন US ট্রেজারি রয়েছে। ভারত এখনো সামান্য এগিয়ে, কিন্তু যে গতিতে ভারত আর অন্য ব্রিক্স দেশগুলি প্রতি মাসে, প্রতি বছরে US বন্ডস কমাচ্ছে, তাতে এই গ্যাপ খুব বেশি দিন থাকবে এমনটা মনে হয় না। এর মানে কি দাঁড়ালো? কোনো যুদ্ধ ঘোষণা নেই, কোনো হেডলাইন গ্র্যাবিং নাটক নেই, কিন্তু চুপচাপ খুব ক্যালকুলেটেড ভাবে বিশ্ব একেবারে নতুন একটা ইকোনমিক ডিরেকশনের দিকে এগোচ্ছে। আর এই পরিবর্তনটা যতটা নীরব, এর ইম্প্যাক্ট ঠিক ততটাই গভীর। এবার আসল কোর ইস্যুসে আসি। এখানেই সামনে আসে আরেকটা চমকানো বাস্তবতা। আজকে যারা আমেরিকার সব থেকে কাছের বন্ধু বলে পরিচিত, যেমন জাপান, ইউনাইটেড কিংডম, বেলজিয়াম আর কানাডা, আসলে তারাই এখন সব থেকে বেশি পরিমাণে US ট্রেজারি ধরে রেখেছে। বাকিরা কি করছে? বাকিরা ধীরে ধীরে এক্সিট নিচ্ছে। আর ঠিক এই কারণেই ওয়াশিংটনের নার্ভাসনেস দিন দিন বাড়ছে। এখন এই পুরো খেলাটা যদি একেবারে সিম্পল ভাষায় বোঝা যায়, তাহলে গল্পটা খুব পরিষ্কার হয়ে যায়। US ট্রেজারি আসলে আমেরিকার একটা পদ্ধতি, যার মাধ্যমে
মাধ্যমে তারা সারা দুনিয়া থেকে ধার নেয়। কারণ বাস্তবতা হলো আমেরিকা প্রতি বছর যত আয় করে তার থেকে অনেক বেশি খরচ করে। এই মুহূর্তে তাদের অ্যানুয়াল ফিসকাল ডেফিসিট প্রায় $1.8 ট্রিলিয়ন। মানে কি, মানে প্রতি বছর আমেরিকাকে এই বিশাল অঙ্কের টাকা ধার নিতেই হয়। এই ধার মেটানোর জন্যই আমেরিকা ট্রেজারি বিল, নোট আর বন্ড ইস্যু করে, আর বিশ্বের দেশগুলি সেগুলি কিনে নেয়। এই সিস্টেমের ফলাফল কি হয়েছে? আজ আমেরিকার ওপর দাঁড়িয়ে আছে একটা ডেট মাউন্টেন। বর্তমানে আমেরিকার সরকারি ঋণ প্রায় $36 ট্রিলিয়ন কাছাকাছি, এবং সেটা লাগাতার বাড়ছেই। প্রতি মাসে শত শত বিলিয়ন ডলার নতুন ডেট যোগ হচ্ছে। এবার একটু তুলনা করে দেখি, আমেরিকার পুরো ইকোনমি মানে জিডিপি প্রায় $29 ট্রিলিয়ন। অর্থাৎ যে ঋণটা আমেরিকার ওপর আছে সেটা আর তার মোট আয়ের থেকেও বেশি। কিন্তু সব থেকে ডেঞ্জারাস বিষয়টা এখানে, এই ঋণের সুদ মেটাতেই আমেরিকাকে প্রতি বছর প্রায় $1.2 ট্রিলিয়ন শুধু ইন্টারেস্ট দিতে হয়। এই ইন্টারেস্ট পেমেন্টটি আমেরিকার ফেডারেল বাজেটের একটা বিশাল অংশ খেয়ে নেয়। মানে দাঁড়ালো কি, আমেরিকার নতুন ঋণ নেয় শুধু পুরনো ঋণের সুদ শোধ করার জন্য। এখন প্রশ্নটা খুব স্বাভাবিক, এমন একটা দেশকে টাকা ধার দেওয়া আদৌ কতটা সেফ? আজ এই প্রশ্নটাই ভারত আর চীনের মতো দেশগুলি জোরে জোরে না বললেও মনে মনে আস্ক করছে। এই কারণেই ভারত আর চীন ধীরে ধীরে ইউএস ট্রেজারি থেকে বেরিয়ে আসছে। এর পেছনে শুধু হিসাব নয়, একটা ভয় আর অবিশ্বাস্য কাজ করছে। যেভাবে আমেরিকা রাশিয়ার বিলিয়ন বিলিয়ন ডলারের অ্যাসেটস ফ্রিজ করে দিয়েছে, তা গোটা দুনিয়াকে একটা ক্লিয়ার মেসেজ দিয়েছে। কাল যদি কোনো কারণে আমেরিকা রেগে যায়, তাহলে যে কোনো দেশের ডলার এক ঝটকায় আটকে দেওয়া সম্ভব। এই রিস্ক এড়াতেই দেশগুলি এখন ডলারের বদলে গোল্ড আর অন্য সেফ অ্যাসেটসের দিকে ঝুঁকছে। ভারতের ক্ষেত্রে এখানে আরেকটা এক্সট্রা অ্যাঙ্গেল আছে। যখনই রুপি দুর্বল হয়, তখন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া নিজের কাছে থাকা ইউএস বন্ডস বিক্রি করে মার্কেটে ডলার ছাড়ে। এর ফলে রুপির পতন কিছুটা হলেও কন্ট্রোল করা যায়। মানে ভারত একসঙ্গে দুটো কাজ করছে, ডলারের ওপর ডিপেন্ডেন্সি কমাচ্ছে আর নিজের কারেন্সিকে ব্যালেন্স রাখার চেষ্টা করছে। একটা জিনিস নিশ্চিত যে কাউন্টডাউন শুরু হয়ে গেছে। 2001 সালে বিশ্বের সেন্ট্রাল ব্যাংকসের রিজার্ভে ডলারের অংশ ছিল প্রায় 72%, আর সেটা নেমে এসেছে প্রায় 56%-এ। এই সংখ্যাটাই খুব স্পষ্টভাবে বলছে ডলারের গ্রিপ ধীরে ধীরে ঢিলে হচ্ছে। তাই বন্ধুরা, এটা কোনো ছোট দৌড় নয়, এটা একটা লং ইকোনমিক ম্যারাথন। ব্রিক্স দেশগুলি ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করা শুরু করেছে, কিন্তু এই প্রক্রিয়া বছরের পর বছর চলবে। এই পুরো ইকোনমিক গেম নিয়ে আপনাদের কি মত? ভারতের কি আরো দ্রুত নিজের ডলার হোল্ডিংস কমানো উচিত? কমেন্টে নিজের মতামত লিখুন। আর বন্ধুরা, ভিডিওটিকে শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ করব, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।